আমার চেহারা কেমনে আসলো? আচ্ছা, শত দেখা যাচ্ছে না, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা আজকে মহাকর্ষ বিকর্ষটা শেষ করে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের মহাকর্ষ বিকর্ষ এটা এখান থেকে তেমন বেশি কঠিন কিছু আসবে না, বুঝছো? আমি মহাকর্ষ বিকর্ষ তোমাদের হালকা করে দেখাই। এই দেখো, মহাকর্ষ বিকর্ষে তোমরা এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আগে পড়ছি না, সরল দোলকের ব্যাপারগুলো, তাই না? সরল দোলকের ব্যাপারগুলো কিন্তু আমরা আগে পড়ছি। তো এখান থেকে আমি তোমাদেরকে আবার একটা জিনিস স্মরণ করাই দিই, সেটা হলো এটার যে ঢাল, এই টি স্কোয়ার আর এল এর ঢালটা কি হবে বলো তো? টি স্কোয়ার আর এল, এই দুটার ঢালটা কি হবে? অবশ্যই কি 4 পাই স্কোয়ার জি। জি ভাইয়া। এটা এখানে ইম্পর্টেন্ট, আমি আবার দেখাইলাম। তারপরে তোমরা এখানে দেখো, এখানে হচ্ছে এক্স গুণ বৃদ্ধি করা হলে এখানে একটা শর্টকাট লিখে দিছে। তো এই শর্টকাটটা মনে রাখতে পারো, আর যদি এটা বেশি কমপ্লেক্স লাগে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করছিলাম না, একটা ম্যাথ ছিল যে হচ্ছে 125% একটা ম্যাথ দেখাইছিলাম না, যে অ্যান্সার 125% আসে। ওটার কোয়েশ্চেন কি ছিল? ওটার কোয়েশ্চেন ছিল আমি যদি দৈর্ঘ্যকে 50% বাড়াই আমার এল কতটুকু বৃদ্ধি পাবে, তাই না? দেখো আমার কোয়েশ্চেনও মনে আছে। তাহলে দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে যদি 50% দেখো ওই কোয়েশ্চেনটার যদি ভ্যালু গুলো এরকম সেম থাকে তাহলে তুমি 125% ডিরেক্ট অ্যান্সার দাগাই দিতে পারো, প্রবলেম হয় না। বুঝা গেছে? তো ওই ম্যাথটা ওইরকম করেই করিও। এখানে যে শর্টকাটের মতো দিছে বা ফর্মুলা দিছে, এত বুঝার এত ফর্মুলা মনে রাখার দরকার নেই। ফর্মুলা তোমার মিনিমাইজ করতে হবে। তারপর দেখো, এখানে যে জিনিসটা আছে, পাহাড় বা খনিতে পর্যায়কাল বেড়ে যায়, ঘড়ি ধীরে চলে। এই টাইপের জিনিসগুলো তোমরা জানো, ববের ভরের উপর নির্ভর করে না। তো আমরা এই টাইপের জিনিসগুলো জানি। এখন কথা হচ্ছে ভূস্থির উপগ্রহ, ঠিক আছে? দেখো ভূস্থির উপগ্রহর পর্যায়কাল কত? অবশ্যই কি 24 আওয়ার হবে, তাই না? তারপরে এই যে দেখো, এখানে আমার এটার ঢাল এখানে কি বলছে, মানগুলো সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে। আচ্ছা, তাহলে এটা কি বুঝছো? এই 2 নাম্বার কোয়েশ্চেনটা, 2 নাম্বার কোয়েশ্চেনটা আমি কি তোমাদেরকে বলছিলাম কখন হয়? হ্যাঁ, বলো তো, এটা কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবা? 2 নাম্বারটা অ্যান্সার তো দেখতেই পাচ্ছ যে সি হচ্ছে, কেন হচ্ছে? হ্যাঁ, ওয়াই ইকুয়াল এম এক্স। হ্যাঁ, আমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কি এম এক্স আসতেছে, তাই না? তাহলে তোমাদেরকে এটার মতনই হচ্ছে, ধরো যে সাপোজ তোমাদেরকে এরকম অনেক ফর্মুলা দিয়ে গ্রাফ যদি আঁকতে বলে, যেমন ধরো মানে অনেকগুলো ফর্মুলা আছে না, যে কোনো ফর্মুলা দিয়ে তোমার যদি আমি তোমাদের কাজ ক্ষমতার সময় শিখাইছিলাম যে ভি আই ইজ ইকুয়াল টু পি, এটা কিন্তু আমাদের বইয়ে নাই যে এটার ফর্মুলাটা কিরকম হবে, তাই না? কিন্তু এটাও কি একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, আমি তোমাদেরকে এটা বলছিলাম। তারপরে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2p, ঠিক আছে? তো এইটার যদি আমি ই ভার্সেস পি স্কোয়ার গ্রাফ আঁকি তাহলে কি হবে বলো তো? এটার গ্রাফটা কিরকম হবে? ই ভার্সেস পি স্কোয়ার, বলো না কেউ। এই কি বলবো, ওই একই সরল রেখা মূল বিন্দু। হ্যাঁ, সরল রেখা। এটার ঢাল কত হবে বলো তো? আমি তো বুঝলাম যে এটা মূল ওয়ান বিন্দুগামী বাই সরলরেখা হইলো 1/2m হবে, ঠিক আছে? তো ফর্মুলা থেকে যদি আমাদের গ্রাফ আসে, গ্রাফে ভুল করা যাবে না। তারপর দেখো, মহাকাশে কোনো নভোচারীর দোলনকাল কত হবে? ইনফিনিটি হবে, তাই না? অসীম। হুম। তো তারপরে এই দেখো, এখানে ঢালের একটা ম্যাথই চলে আসছে, দেখছো? ডিইউতে, ডিইউতে এটা ম্যাথটা আসছে। তারপরে এই ম্যাথগুলো সহজ জিনিস। এখন আসো মহাকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ বল তোমরা জানো না মহাকর্ষ বল কি? এফ ইজ ইকুয়াল টু কি? আমাদের এই যে ফর্মুলাটা, এটা আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসি। এখানে আমার হচ্ছে ফর্ম, এই যে ফর্মটা আছে এই ফর্মটা ইম্পর্টেন্ট এবং এর এককটা ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে মাত্রাটা দেয় নাই, তোমরা মেডিকেল ক্যান্ডিডেট ছিলা, মাত্রাটা আশা করি তোমাদের আয়ত্তে আসবে।
এখন তোমার যদি মাত্রাটা আয়ত্তে নাও থাকে কেমনে বের করবা? f ইজ ইকুয়াল টু কি m l জি এর মাত্রা না m l t ইনভার্স 2 আর হচ্ছে d স্কয়ার মানে l স্কয়ার। ডিরেক্টলি তোমরা এইভাবেও মনে না রাখেও করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমার m কাটাকাটি যে এখানে মাইনাস হবে, এখানে এটাকে আমি 3 আকারে লিখতে পারি। তাহলে মাত্রা কত? মাত্রা হচ্ছে m মাইনাস 1 l টু দি পাওয়ার 3 t মাইনাস 2, তাই না? মাত্রা আর একক মানে মাত্রা বের করা নিয়ে কাহিনী ইজিলি পারবা আশা করি। তারপর এই টাইপের ম্যাথটা জাস্ট কনসেপ্টের জন্য জেনে রাখো। এটা তোমার ইয়াতে আসবে না যে আমাদের এমজি ভ্যালুটা বের করতে বলছে, তাই না? এখানে মিলিগ্রাম দেয়া আছে, জাস্ট হচ্ছে এই যে এককটা এটা তুমি কনভার্ট করতে পারতেছো নাকি, জাস্ট এইটা তোমাকে এখানে জানতে চাইছে যে মিলিগ্রাম থেকে তোমার কি হয়। আচ্ছা গুরু, হ্যালো ফুফা, আসসালামু আলাইকুম। এই তো ভালো। না, আমি টিউশন যাচ্ছি অনলাইনে। হুম, অনলাইনে অনলাইনে অনলাইনে। না না। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, সরি সরি। আচ্ছা, তারপরে আসি দেখো। তাহলে আমাদের এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা আমাকে বলে দুইটি কণার মহাকর্ষ বলের মান পরিবর্তন হবে। আচ্ছা, আমি এটা তোমাদেরকে একটু করে দেখাই। এর পরেরটা, দুইটি কণার মধ্যবর্তী মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণার পূর্বের ভরের দ্বিগুণ, ঠিক আছে? কি বলছে? কণার ভরটা পূর্বের দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে আমি 2m করব না, আমি তোমাদেরকে ডিরেক্ট ওরকম রেশিও টেশিও না গিয়ে আমরা জাস্ট ডিরেক্ট শর্ট মানে ছোট করে করার চেষ্টা করব। তাহলে কি করব আমি 2m করে দিব না, তার মানে হচ্ছে 2m দুটোটাকেই করছি না। আচ্ছা, একটিকে করছে, তাহলে আমি একটাকে m করে দিব, তারপর আরেকটাকে m অ্যাজ ইট ইজ রয়ে গেল। তারপর আমরা কি করছি, এবং কণার যেই ভর, অন্য কণার ভর 3 গুণ করা হলো। আচ্ছা, আরেকটাকে 3 গুণ করলাম। তারপরে কি করলাম, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। দ্বিগুণ মানে কি 4r², তাই না? তার মানে এখানে এক্সট্রা কি 6/4 না? এই জিনিসটা আমার এক্সট্রা আসতেছে না টার্মটা? তাহলে কি আমার আমার নরমাল টার্মটা কি বলে? আমার নরমাল টার্ম হচ্ছে f ইজ ইকুয়াল টু কি g m m বাই আর স্কয়ার। কিন্তু এখানে আমার এক্সট্রা যে টার্মগুলো আসতেছে সেগুলো হইলে তারপর আমি এখানে f লিখে দিতে পারি। তাহলে আমার এইটার এত গুণ হবে, বুঝা গেছে? তার মানে 6/4 ইজ ইকুয়াল টু কি আমার হাফ, সরি 1.5। তাহলে আমার এটা হচ্ছে হাফ। বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা কিভাবে করছি? তোমরা হয়তোবা f1 লিখতাম, f2 রেশিও করতা, দেন ভাগ করতা, দেন তোমরা এই 6/4 পাইতা এখানে, তো এখানে f টাকে নিতা, এরকম ব্যাপারটা আসতো, তাই না? তো এইভাবে না গিয়ে তোমরা জাস্ট এইভাবে সিম্পলি ক্যালকুলেশনটা করতে পারো। তারপরে আসি। তারপরে এই যে দেখো, এই ম্যাথটা জাস্ট হচ্ছে হয়তোবা ইজি একটা ম্যাথ। দেখো, গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে, এখানে একটা ছোট এফ হবে, ঠিক আছে? এটা ধরো যে একটা ছোট এফ হবে। তাহলে পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, সুতরাং কোনটা ইয়া হবে? মানে দুইটা ফোর্স, হ্যাঁ সরি, দুইটা বস্তুর মধ্যে যখন একটা বল কাজ করে, ও ওকে যত বলে আকর্ষণ করে, ও সেম তত বলেই তো ওরে আকর্ষণ করবে, তাই না? এখানে কি ভ্যারিয়েশন হবে এফ এর? কোনো হওয়ার তো কোনো চান্স নাই, তাই না? তাহলে এখানে এফ এর কোনো ভ্যারিয়েশন হবে না। তারপরে আসি। তারপরে দেখো, এই যে ম্যাথটা দেখছে, হ্যাঁ, এখানে আমাকে কি বলছে? এই দেখো, এখানে বলছে ভারী লোহার পাত রাখা হলো। মানে আমার যে বস্তু দুইটা আছে, দুইটার বস্তুর মধ্যে আমার মাধ্যমটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? আমার দুইটা বস্তুর মধ্যে এতদিন ধরো যে সাপোজ এতক্ষণ হচ্ছে আমার বায়ু মাধ্যম ছিল, এখন এখানে আমার হচ্ছে কি লোহার মাধ্যম ঢুকাই দিছে। তো এখন লোহা মাধ্যমের কারণে আমার দুইটা বস্তুর যে এফ আছে সেই এফ এ কি কোনো চেঞ্জ আসে? আমার না গ্র্যাভিটেশনাল ভাইয়া। ফোর্সে কোনো চেঞ্জ আসে না। কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি এখানে কি বলতো কুলম্ব ফোর্স বলতো, অবশ্যই কি কুলম্ব ফোর্স এর ক্ষেত্রে কি অবশ্যই আমার কি আসতো? চেঞ্জ আসতো।
এখন কুলম্ব ফোর্সের কারণে কেন চেঞ্জ আসতো, কারণ কুলম্ব ফোর্সে এখানে একটা কে আছে, তাই না? এখন এই কে ইজ ইকুয়াল টু আমরা আবার কি জানি 1/4 পাই এপসাইলন নট, তাই না? আর এই এপসাইলন নটটা কি ছিল, আমার এই এপসাইলন নট ছিল হচ্ছে আমার মাধ্যমের প্রবেশাঙ্ক, তাই না? মাধ্যমাঙ্ক না কি জানি এরকম একটা কিছু ছিল, প্রবেশাঙ্ক মোস্ট প্রবাবলি। তাহলে দেখো এইটা কি মাধ্যম নির্দেশ করে না? মাধ্যম চেঞ্জ হইলে আমার এই যে কে এর ভ্যালু সেটাও চেঞ্জ হয়ে যায় না? আমরা যে 9 × 10⁹ লিখি সেটা হচ্ছে কিসের জন্য লিখি, সেটা অনলি হচ্ছে বায়ুর জন্য, কিন্তু এখানে যদি আমার অন্য মাধ্যম আসে তাহলে আমার এই যে ভ্যালুটা সেটা চেঞ্জ হয়ে যায়। বুঝা গেছে? তারপরে আসি। আচ্ছা, তারপরে দেখো আমার গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি, এটা আমাদের এগুলো কেমনে আসছে এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে G m r², এটা তোমরা সবাই জানো। কিন্তু তোমাকে সাপোজ বললো যে আমি যদি পৃথিবীর ঘনত্ব 4 গুণ বাড়াই দিই বা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 2 গুণ কমাই দিই তাহলে জি এর ওপর কিরকম প্রভাব পড়বে। তো তখন তোমাকে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে একাডেমিক আমরা এই ফর্মুলাটা তেমন মুখস্থ করি না, কিন্তু অ্যাডমিশনে এই ফর্মুলাটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাটা, এখন এই ফর্মুলাটাতে কোনটা কি, এটা তো জি ধ্রুবক, পাইও ধ্রুবক, এখানে যে রোটা আছে সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। ঠিক আছে, এটা হচ্ছে ভরের ঘনত্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? ব্যাসার্ধ। এই ফর্মুলাগুলো জাস্ট হচ্ছে তোমাদেরকে অনেকে তোমরা পারোই সবাই আমি জানি, তাও জাস্ট হচ্ছে একটু রিভাইজ দেওয়া যে কোথায় থেকে তোমার প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো এইচ উচ্চতা দিয়ে এটা আমার প্রশ্নটা মাস্ট আসতেই পারে, কারণ এখান থেকে মোট ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা। এইচ উচ্চতায় কি হবে, এইচ উচ্চতায় আমার জি ইজ ইকুয়াল টু কি, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আবার জি গভীরতায় কি হয়, জি ভূপৃষ্ঠ থেকে জি উচ্চতায় আর হচ্ছে জি গভীরতায়। ঠিক আছে, এখানে জি, হ্যাঁ জি গভীরতার জন্য দিছে আমাদের। এই ভ্যালুটা এখানে অনেক তেমন বেশি খাটে না, কিন্তু আমাদের মেইনলি মনে রাখতে হয় হচ্ছে এই যে লাইনটা আছে না, এইটা যে আমাদের এইচ যদি আর এর থেকে ছোট হয় তাহলে আমার জি প্রাইম ইজ ইকুয়াল টু এইচ উচ্চতার জন্য কি হয়, জি প্রাইম ইজ ইকুয়াল টু আমার জি 1 - 2h/r। এটা কিসে, আমাদের হচ্ছে উচ্চতায়, আর এটা হচ্ছে আমার কিসে, গভীরতায়, জি মাইনাস এই জি বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে আমার গভীরতায়। ঠিক আছে, এখন এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা হলো কি বলে যে কত উচ্চতায় মানে আমার মানে কখন গভীরতা এবং উচ্চতার ক্ষেত্রে জি এর ভ্যালুটা সমান হবে, কত উচ্চতায় বা কত গভীরতায় গেলে জি এর ভ্যালুটা দুটো জায়গায় সমান হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমার প্রশ্নটা কি বুঝা গেছে? জি, বুঝতে পারছি। জি ভাইয়া। পারছি না, হ্যাঁ। তাহলে তখন আমাদের কি করতে হবে বলতো, তখন আমরা সিম্পলি কি করব, জি এই দুটোটা যেটা আছে না এই দুটাকে আমরা ইকুয়াল করে দিব। তাহলে ইকুয়াল করে দিলে ধরো যে আমরা একটাকে ডি ধরলাম, আরেকটাকে গভীরতাটাকে ডি ধরলাম, উচ্চতাটাকে হচ্ছে এইচ ধরলাম। ঠিক আছে, তাহলে তখন আমাদের কি থাকে 1 - d আর এখানে থাকে হচ্ছে ইকুয়াল টু 1 - 2h/r, তাই না? তাহলে আমাদের 1 1 কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়। ঠিক আছে, তাইলে আর আরও কাটা যায়। ঠিক আছে, এখানে আমি কিন্তু এক এক লাইনে অনেকগুলা ক্যালকুলেশন করে ফেলছি, তোমরা বুঝতেছো কিনা বুঝলা কিনা আমি বুঝি নাই। তাও দেখো আমি 1 1 আছে কাটি দিলাম, মাইনাস মাইনাস এটাও কাটাকাটি যাবে, আর আর এটাও কাটাকাটি যাবে, তাহলে আমার ডি ইজ ইকুয়াল টু কি থাকে 2h। এই সম্পর্কটা বুঝতে পারছো? আমার এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। এখন তোমাকে যদি বলে যে 10 কিলোমিটার উচ্চতায় জি এর ভ্যালু, জি এর ভ্যালু যা, ধরো যে জি এর ভ্যালু এত। ঠিক আছে, তাহলে কত গভীরতায় গেলে আমি সেম জি এর ভ্যালু পাবো, কত গভীরতা হবে তাহলে 5 কিলোমিটার হবে। বুঝতে পারছো? এখান থেকে এই টাইপের কোশ্চেনটা আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি। দেখো আমাদের এখানে তো তেমন বেশি ডিটেলস আমি বলতে পারবো না, তাও তোমাকে বলি যে আমাদের যে পৃথিবীটা আছে, হ্যাঁ, সেই পৃথিবীটা নিজ অক্ষে যখন ঘোরে, হ্যাঁ, যখন ঘোরার কারণে ওর তোমরা ঘূর্ণন গতির কারণে এই যে একটা টার্ম ওর যে জি আছে আহ্নিক গতির কারণে ওর এই জি এর উপর একটা প্রভাব বিস্তার করে। তাহলে জি এর উপর যে প্রভাব বিস্তার করে সেই টার্মটা কি, ওমেগা স্কয়ার আর
cos এইটা, ঠিক আছে? cos ল্যামডা স্কয়ার। এখন এই ল্যামডাটা আসলে কি? এই ল্যামডাটা হচ্ছে আমার অক্ষাংশ। সাপোজ ধরো যে এটা আমার বিষুব রেখা না, বিষুব রেখায় হচ্ছে আমার ল্যামডাটা 0। এখন ল্যামডা 0 হইলে আর হচ্ছে আমার মেরুতে হচ্ছে আমার কি? ল্যামডাটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেছে? এখন ল্যামডা 0 হইলে কি? ল্যামডা 0 মানে হচ্ছে আমার এই ভ্যালুটা 1। তার মানে হচ্ছে আমার বিষুবতে আমার জি প্রাইমটা কি হবে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর হয়ে যায়। কিন্তু মেরুতে যখন আমি যাই তখন কি হয়? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি হয় না। তার মানে ঘূর্ণনের কারণে আমার মেরু যেই রেখাটা আছে, এই ঘূর্ণনের কারণে আমার জি এর উপর কোনো প্রভাব পড়ে না। কথা ক্লিয়ার? কোন রেখায়? তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কোন রেখায় কি বলে? কোন রেখায় আমার আহ্নিক গতির কারণে জি এর উপর কোনো প্রভাব পড়ে না, তো আমাদেরকে এটা লিখতে হবে। ঠিক আছে? তারপর এখান থেকে দিবে হচ্ছে এই যে আমরা ফর্মুলাটা পড়লাম, ঠিক আছে, যে জি gm ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু জি, তাই না? এখন এই ফর্মুলা দিয়ে তোমাকে বলবে যে দুইটা গ্রহের ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট গ্রহ যদি কল্পনা করতে বলে তখন হচ্ছে ধরো যে একটা জি1 দিতে পারে আর একটা জি দিতে পারে, ঠিক আছে? তো তখন তোমাকে বলবে যে সরি এখানে এটা হবে না, তো হচ্ছে আর ওয়ান সরি আর টু স্কোয়ার, এখানে m2, আর এটা আর ওয়ান, হ্যাঁ। তো তোমাকে বলে যে এটা যদি আমার পৃথিবীর দ্বিগুণ বাড়ায় এখানে কি হবে? কত গুণ বাড়বে? এটা যদি 4 গুণ বাড়ায় এটার কত গুণ বাড়বে? মানে এই টাইপের জিনিসগুলা এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই যে এখানে যে জিনিসটা দেখাইছে, এই চ্যাপ্টার থেকে এই টাইপের রেশিও গুলাই ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তারপরে আসি, দুটা ঘনত্ব, একই ঘনত্বের দুইটা গ্রহ যদি হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ফর্মুলাটা এটা হবে, মানে তাদের ঘনত্ব সেম। তার মানে কি কাটাকাটি চলে যেতে পারে। তো এটাই। তারপরে আমাদের পৃথিবীর এই যে ভুগি-চুগি এইসব জিনিস আছে। এখন এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে জি এর ভ্যালুটা, জি এর গ্রাফটা আমাকে দেখতে কেমন? আমাকে সাপোজ আমার এই যে এটা আছে এটা গ্রাফ, হ্যাঁ? আমার এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার এক্স, মানে হচ্ছে এটা হচ্ছে আমার দূরত্ব বা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে আমার জি, তাই না? এখন আমি ধরো যে একদম একটা বস্তুর গোলকের কেন্দ্র থেকে শুরু করলাম, ঠিক আছে? এখন কেন্দ্র থেকে আমি যখন ভূপৃষ্ঠ পর্যন্ত আসব, এটা কি সম্পর্ক মেনটেন করবে? অবশ্যই সরল রেখা সমীকরণ মেনটেন করবে, ঠিক আছে? তারপরে গিয়ে ও এরকম হয়ে যাবে, এরকম করে ওর পতন হবে। কোনটায়? ভূপৃষ্ঠ থেকে আবার যখন উপরে উঠবো। কেন এরকম হবে? কারণ দেখো এখানে আমার এইচ এর সাথে আমরা যখন এই দেখো আমাদের এই যে পোর্শনটা আমি যখন ভূমি থেকে উপরে উঠতেছি তখন আমার সম্পর্কটা কি? তখন আমার সম্পর্ক হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই যে এটার সাথে আমার এই পয়েন্টের পরে সম্পর্কটা কি হয়ে যাচ্ছে? বর্গের ব্যস্তানুপাতিক না? আর আমি তোমাদেরকে বলছি যে বর্গের ব্যস্তানুপাতিক হলে কি হয়? প্যারাবোলা টাইপ, সরি প্যারাবোলা বলতেছি, অধিবৃত্ত টাইপের একটা শেপ আসে। তার মানে এই যে শেপটা সেটা, এই শেপটা বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি উল্টা জিনিসটা বলে যে আমি থেকে ভূপৃষ্ঠ থেকে আর থেকে ভিতরের দিকে যাচ্ছি, তাহলে আমার জি কি হবে? নিচের দিকে যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে আমার কি এরকম করে ফল করবে জি এর ভ্যালুটা, ঠিক আছে? এই যে আমি কি ভিতরের দিকে যাচ্ছি, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে কি আমার কিছু বোঝা লাগবে না, চিত্রটা দিছি আমার এটাই অ্যান্সার। এখানে যে গ্রাফ ট্রাফ করছে হাবি জাবি এটা তো আমার দরকার নাই। এখানে তুমি জাস্ট যদি চিন্তা করো যে আমি এখানে জি এর ভ্যালু আমার ভূপৃষ্ঠে বেশি, আমি যদি ভিতরের দিকে যাই তাহলে হচ্ছে এখন যাচ্ছি তার মানে হচ্ছে কমতেছে, তার মানে কমবে। আর যদি আমি ভূপৃষ্ঠের দিকে আসি তাহলে বাড়তেছে। ক্লিয়ার এই দুইটা জিনিস? এই যে দেখো আমি তোমাদেরকে যেই ম্যাথ বলছি সেই ম্যাথই এখানে দিছে, তো আমি এটা করব না। তারপরের ম্যাথটাও সেম। তারপরে ভূপৃষ্ঠ আকৃষ্ট করে এমজির ভ্যালু, তো এটাও আমার করার প্রশ্ন আসে না। তারপরে হ্যাঁ, এই যে ম্যাথটা আছে এটা আমি তোমাদেরকে ইয়ার সময় দেখাইছিলাম মোস্ট প্রবাবলি, তাই না? নিউটনিয়ান বলবিদ্যায় দেখাইছিলাম কি এই ম্যাথটা? হুম, কেউ সাড়া দাও। হ্যালো, এই ম্যাথটা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট।
এই ম্যাথটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা কি বুঝছো এই ম্যাথটা, নাকি বুঝাই দিতে হবে বলো তো? এই ম্যাথটাকে আমি আগে ভাইয়া তোমাদের, বুঝাবেন। আচ্ছা এই ম্যাথটা আমি তোমাদেরকে বুঝাই দিই। আমি তোমাদেরকে পড়াই নাই মোস্ট প্রবাবলি, আমি এটা অফলাইনে পড়াইছিলাম। আচ্ছা দেখো, এই ম্যাথটা আসলে কি বলে। এই ম্যাথটা আমাকে বলে যে একটা বস্তু আছে, হ্যাঁ, যে বস্তুটার ভর হচ্ছে আমার এম ভরের ছিল, তাই না? হ্যাঁ, এম ভরের ছিল। এখন আমাকে বলছে যে এখান থেকে আমি এম একটা পোর্শন কেটে নিলাম, তাই না? তাহলে এখন আমার কাছে কয়টা বস্তু হইলো? এখন আমার কাছে দুইটা বস্তু হইলো, একটা হচ্ছে এই এম অংশটা, আর একটা কি আমার এই লাল অংশটা, তাই না? লাল অংশটা। এখন চিন্তা করো, সাপোজ আমি এই বস্তুটাকে ফার্স্টে ধরলাম যে 10 কেজি ছিল, তাই না? এখন আমি ওকে অনেকভাবে শেপে ভাঙতে পারি না। 9, 1 এরকম হইতে পারে। তারপর হচ্ছে আমার 8, 2, 7, 3, 6, 4, 5, 5 এরকম করে অনেকগুলা কম্বিনেশন আসতে পারে না? পারে তো, তাই না? এই কম্বিনেশনটার কারণে দেখো, এখানে এটার কারণে M1, এটা ধরো যে M1 ধরতেছি, আমি M2 ধরতেছি। তাহলে এটার কারণে আমি একটা F1 পাবো। ধরো যে আমি ওদের মধ্যবর্তী দূরত্বটা সেম রাখলাম। তাহলে এটার কারণে একটা F2 পাবো, এটার কারণে একটা F পাবো, এটার কারণে একটা F পাবো, এটার কারণে অনেকগুলা F পাবো না? এখন আমার যে গোল, আমার প্রশ্ন মতে বলছে যে এই যে তুমি F গুলা পাবা, এই F গুলোর মধ্যে সব থেকে বেশি বড় F কোনটা হবে সেটা তুমি বের করো। ঠিক আছে? তার মানে বলছে যে কি দেখো, এম এবং এই যে ছোট এম, তোমার যে এই পোর্শনটা হইলো, তাই না? এটা হচ্ছে এম। তাহলে এই পোর্শনটা থাকে হচ্ছে এম মাইনাস এম, ছোট। এই দুইটা তুমি কেটে নিলা, এবং এদের মধ্যে কত বল, সর্বোচ্চ বল হবে যখন এম আর এম এর অনুপাত কত হবে, যখন সর্বোচ্চ বল হবে তখন এই অনুপাতটা কত হবে, মানে তুমি এটা আর এটা কত অংশে বিভক্ত করলে সর্বোচ্চ বলটা পাবা। ক্লিয়ার কনসেপ্ট, মানে ম্যাথ কি চাইছে, ম্যাথের ডিমান্ডটা কি? আশা করি এটা ক্লিয়ার। এখন আসি, আমরা নর্মাল একটা ফর্মুলাতে জানি, আমরা তো জানি না যে কোন রেশিওতে ভাঙবো। তাহলে আমরা জি এম নিলাম, এম মাইনাস এম নিলাম, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে? তারপরে চিন্তা করো, আমরা যখন সর্বোচ্চ ভ্যালুর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করি না, আমরা কোনো একটা গ্রাফ যদি থাকে তাহলে সেটা সর্বোচ্চ মান কত সেটা বের করার জন্য আমরা কি বলি, যে ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু কি, জিরো, তাই না? এটা মনে আছে যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়? জি ভাইয়া। ভাই এটা একটু বুঝাই দেন যে এটা মানে কেন জিরো হয় ফার্স্ট ডেরিভেটিভ। কেন জিরো হয় এটা তো এখন ইয়া না, আমি জাস্ট ছোট করে তাও একটু বলি। দেখো একটা গ্রাফ, হ্যাঁ, একটা গ্রাফ, এই দেখো এখানে এই গ্রাফের, আচ্ছা আমি এই গ্রাফটা আঁকি, হ্যাঁ। তাহলে চিন্তা করো এই গ্রাফটার সর্বোচ্চ ভ্যালু কোনটা, এটা না? এখন সর্বোচ্চ ভ্যালুতে আমার, এই যে দেখো, আমার প্রত্যেকটা রেখার একটা ঢাল থাকে না? আমার ddx মানে কি, একটা ঢাল নির্দেশ করে, সবগুলো পয়েন্ট একটা করে ঢাল নির্দেশ করে, তাই না? এখন চিন্তা করো, আমি যদি এই সর্বোচ্চ ভ্যালুটাতে যাই, তাহলে আমার ঢালটা আসলে কি, স্পর্শকামী সরল রেখাটা না? তাহলে এটার স্পর্শক কোনটা হচ্ছে, এই যে লাইন, আমি যেটা নিয়ে লাইন আঁকলাম সেটা হচ্ছে না সর্বোচ্চ ভ্যালুতে? এই তো এই সর্বোচ্চ ভ্যালুতে আমার কি এইটা হচ্ছে না? তাহলে এই রেখার ঢালটা কত? এই রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি, জিরো না? কারণ কি, এখানে কি আমার এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি। তাহলে টেন জিরোর মান কত, টেন জিরোর মান কত, জিরো না? বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে ডিফারেন্সিয়েশনটা কেন জিরো হবে? এই সর্বোচ্চ ভ্যালুতে আমার এটা জিরো হয়, এই সর্বনিম্নতেও সেম হয়, জিরোই হয়। বুঝা গেছে? কিন্তু ওখানে হচ্ছে আম, ওটা হচ্ছে ইন্টিগ্রেশনে পড়বা যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা আইডেন্টিফাই করে যে ইয়া আমার ওটা সর্বোচ্চ ভ্যালু ছিল নাকি সর্বনিম্ন ভ্যালু ছিল। কারণ কি দেখো, আমার এখানেও আমি ডিডিএস জিরো পাবো, এখানেও জিরো পাবো। আমি এখন তারপর সেকেন্ড ডেরিভেটিভ করে ওই পয়েন্টটা যদি বসাই, তখন যদি আমাকে প্লাস দেয় তাহলে হচ্ছে সর্বোচ্চ, মাইনাস দিলে মনে হয় সর্বনিম্ন। ঠিক আছে? তাহলে যাই হোক, আমরা কনসেপ্টটা বুঝছি। তাহলে আমাদের যেই এফটা আসছে, এখন একে আমি কার সাপেক্ষে ভাগ করব, আমি কাকে চেঞ্জ করতেছি? এই কেসে আমি এমটা ভ্যারিয়েবল, তাই না? তাহলে আমি এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এটা df ডিভাইড বাই dm ইজ ইকুয়াল টু আমার জিরো আসবে। তাহলে আমার d বাই dm, আমার g আর d স্কোয়ার সামনে চলে আসতো। এখন সামনে চলে আসে, আমি যদি এই পাশে আনতাম, ট্রান্সফার করতাম, তাহলে জিরো হয়ে যাইতো। তাহলে আমার ওই পোর্শনটা লিখা লাগতেছে না, আমার জাস্ট লিখা লাগতেছে এম এম মাইনাস এম স্কোয়ার।
এটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ছোট এম এর সাপেক্ষে আমি ছোট এমটা তো বাড়াইতে কমাইতে পারি, কারণ তাই না? কারণ এখন বলবো যে ভাই বড় এমটা কেন না, বড় এম তো ফিক্স, বড় এম 10 কেজি ছিল, কিন্তু আমি ছোট এমটাকে বাড়াইতেও পারি ইচ্ছা মতো। ঠিক আছে, ছোট এম এর ভ্যালুটা চেঞ্জ করতেছে, সেই জন্য আমি বড় এমটা যদি এম হয় তাহলে এটার এম এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে মাইনাস এম মানে হচ্ছে কি 2 এম। ব্যাপারটা বুঝা গেছে এই ডিফারেন্সিয়েশনটা? এখানে কি করলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের m ইজ ইকুয়াল টু কি 2m, তাহলে m বাই m রেশিও কি 2। ঠিক আছে, এটা যদি রিটার্নে আসে সেই জন্য আমি তোমাদেরকে দেখাইলাম। এটা যদি এমসিকিউ তে আসে কাইন্ডলি ইয়ে করে দিবা যে আমাদের m আর m এর ভ্যালুটা সেম হওয়া লাগে, মানে হচ্ছে কি ওদের কি মানে যে বড় এমটা ছিল 10 কেজি হইলে আমার ছোট এমটা কি 5 কেজি, মানে দুইটা হচ্ছে যদি 5 কেজি 5 কেজি ভাগ হয় তাহলেই কি আমার সর্বোচ্চ বল আমি পাবো। বুঝছো? আচ্ছা, তারপরে আসি, দেখো এখান থেকে এই ম্যাথ গুলো একটু কাইন্ডলি করে নিবা। এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস, ঠিক আছে? এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। তারপরে এখানে একটা মনে হয় চাঁদের একটা ম্যাথ আছে, দাঁড়াও। এই তো চাঁদের নিউটন কথা হবে না, না এটা না। আচ্ছা, এই ম্যাথ গুলো হালকা করে দেখবা, ঠিক আছে? এগুলোতে এই তো এখানে একক আর ইয়া নির্ণয় দিছে, তো এগুলো তো জানা কথা। তারপর দেখো আমার এই যে ফর্মুলাটা মনে রাখবা, জাস্ট ফর্মুলা গুলো মনে রাখলে হবে, এই ফর্মুলা গুলো দেখবা, ঠিক আছে? যে দুইটা আলাদা গ্রহের ক্ষেত্রে কি হয়, এই যে ফর্মুলা গুলা এগুলো একটু দেখবা। তারপরে আমার যে গ্রহের সরলরেখা সমীকরণটা কোন নীতি মেনে চলে, মানে কোন সংরক্ষণশীলতার নীতি মেনে চলে? অবশ্যই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, তাই না? তো আমাদের এগুলো একটু মনে রাখবা, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। তারপরে এই তো রিটেনে জাস্ট কোনটা কিসের সূত্র এটা আমাকে মনে রাখবা, যে কেপলারের প্রথম সূত্রটা কি নির্দেশ করে, কেপলারের দ্বিতীয় সূত্রটা কি নির্দেশ করে, এবং হচ্ছে তৃতীয় সূত্রটা কিসের। তৃতীয় সূত্রটা হচ্ছে আমার সময়ের, প্রথম সূত্রটা হচ্ছে কিসের, ক্ষেত্রফলের। সরি, দ্বিতীয় সূত্রটা ক্ষেত্রফলের, আর প্রথম সূত্রটা কিসের ছিল বলো তো? গতিপথের না? আমি কি ঠিক বলছি? জি ভাই, উপবৃত্তাকার পথে পড়ে ওটা। হ্যাঁ, ওটা হচ্ছে প্রথমটার নাম কি, সূত্রের নাম কি ছিল, বইয়ে লিখা আছে গতিপথের। 2 নাম্বারটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, 3 নাম্বারটা সময়। তো তোমাকে বলবে যে দ্বিতীয় সূত্রটা কি নির্দেশ করে, ক্ষেত্রফল। বুঝা গেছে? তারপরে এই যে জিনিসগুলা এটা তো পারবা আশা করি। এটা স্থানান্তর করলে এটা নরমাল কৃত কাজের ফর্মুলা দিতে, ঠিক আছে? স্থিতিজ শক্তি কৃত কাজ। তো এখন আসি এখানে আমাদের মুক্তি বেগের ফর্মুলা যেটা। তো মুক্তি বেগের ফর্মুলা এই দুটোটাই আমার জন্য ইম্পর্টেন্ট। ইভেন আমার এই দুইটা ভ্যালু ইম্পর্টেন্ট। আমরা জাস্ট 11.2 এটা মনে রাখি, কিন্তু আমাদের এটাও মনে রাখতে পারো যে 7 মাইল পার সেকেন্ড, মাইলে কত হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে এইচ উচ্চতায় মুক্তিবেগ। তো আমাদের এইচ উচ্চতায় গেলে আমার জাস্ট আর এর জায়গায় এইচ আসবে। তো আমাদের এই যে ভ্যালুগুলা, মুক্তিবেগ বস্তুর প্রভাবিত হয় না, বস্তুর ভর দ্বারা প্রভাবিত হয় না, ভুগিচুগি এইসব জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। তো এখান থেকে জাস্ট কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করবা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দেখবা। ঠিক আছে, জাস্ট জাস্ট হচ্ছে কি আসবে এই টাইপ থেকে, আমি তোমাকে আবারও বলতেছি যে এই চ্যাপ্টার থেকে তোমার ক্যালকুলেটিভ জিনিসগুলা খুব কম আসবে। এই চ্যাপ্টার থেকে তোমার বেশি আসার পসিবিলিটি হচ্ছে যে আমি আর এর ভ্যালু 2 গুণ বাড়াইলাম, তাহলে আমার মুক্তিবেগ কত গুণ বাড়বে, এই টাইপের ম্যাথ গুলা বেশি আসবে। তারপর দুইটা গ্রহের ব্যাসার্ধ অনুপাত যদি 2:1 হয়, তাহলে তাদের মুক্তিবেগের অনুপাতগুলা কত, এই টাইপের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে বেশি আসবে। তোমরা কি খেয়াল করতেছো? দেখো এখানেই কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু এখান থেকেই বলে দেখতেছি। এই দেখো এখানে কোয়েশ্চেনটা আসছে, যে ইউতে আসছে, তারপর এখানেও আসে। ঠিক আছে, এখানে ডিরেক্ট ফর্মুলাটাই চাইছে। তো তোমার যে এই টাইপের যে জিনিসগুলা, এই ভ্যালু গুলা চাইবে না। ঠিক আছে, তোমার আসবে হচ্ছে এখান থেকে এই টাইপ, আমি যেগুলো বলতেছি এই টাইপের জিনিসগুলা। তারপর কৃত্রিম উপগ্রহ, এটার থেকে লেস ইম্পর্টেন্ট একটা টপিক। জাস্ট হচ্ছে এখান থেকে অবশ্যই তোমরা মেডিকেলের জন্য এখান থেকে যে থিওরি গুলা পড়ছো না, এই পোর্শনটা থেকে অবশ্যই থিওরি গুলা একটু দেখবা। কারণ কৃত্রিম উপগ্রহ থেকে দেয়ার কিছু নাই কোয়েশ্চেন, কারণ হচ্ছে এখান থেকে তোমার ক্যালকুলেশন অবশ্যই লাগে। তো ক্যালকুলেটর ছাড়া এই টাইপের ম্যাথ গুলা করা পসিবল না। তো জাস্ট হচ্ছে থিওরি গুলা পড়বা। এই যে এই যে ম্যাথটা আছে না, এই ম্যাথটা বা হচ্ছে দেখো এই যে কনসেপ্টটা আমি দাগাই দিলাম, যে দুইটা বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘোরে
তাহলে তার যে বল, কেন্দ্রের মুখী বল সেটা এবং তাদের যে মধ্যবর্তী আকর্ষণ বল, সেই দুইটা বল কি হয়? সমান হয় না? তাহলে এই যে কনসেপ্টটা আছে, তোমাদেরকে এরকম একটা কেস দিতে পারে যে দুইটা বস্তু আছে, তারা হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে তাদের বস্তুগুলোর ভর এত হইলে তাদের মধ্যবর্তী তাহলে তাদের যে ঘুরতেছিল সেই বেগটা কত? তার মানে তোমার এখানে এম 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 দুটোটাই দেয়া আছে, তোমার এদের মধ্যবর্তী মানে বৃত্তকার পথটা রেডিয়াস দেয়া থাকবে, তাহলে এটাই কি তো ডি, তাই না? তাহলে তোমার ভ্যালু কিভাবে বের করবা? কিভাবে এম এর ভ্যালুটা বের করতে হবে? তাহলে তোমার কি আসতেছে? এম এম আসতেছে জি ডিভাইডেড বাই আমার আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমার এম ভি স্কয়ার, তার মানে হচ্ছে আর 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 কাটা, তাহলে এখানে একটা এম থাকে এম এম, তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু কি আসে? রুট ওভার জি এম বাই আর। এই ভ্যালোসিটি নিয়ে এটা যেমন এখানে কিসের ভ্যালোসিটি আসতেছে? এটা হচ্ছে আমার মুক্তি বেগের ভ্যালোসিটি আসতেছে না? ঠিক সেম ভাবে কোন বস্তুটা যদি কোন একটা কিসে ঘোরে, কোন একটা বৃত্তাকার পথে কেন্দ্র করে ঘোরে, তখন হচ্ছে কি আমার ভ্যালোসিটিটা সেম। বুঝা গেছে? বুঝতে পারছো? জি মামা, বুঝতে পারছি। বাকিরা বাকিরা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। আচ্ছা, তাহলে দেখো এখানে বিবিধ কিছু জিনিস আছে, যে আমাদের প্রাবল্যর ফর্মুলাটা কি? এই তো প্রাবল্যের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে, এটা ইম্পর্টেন্ট। যে প্রাবল্যের এককটা হচ্ছে কি, আমাদের অনেক ক্ষেত্রে তোমাকে বলবে প্রাবল্যের একক কি হবে, মানে মহাকর্ষ প্রাবল্য অবশ্যই এখানে কি হয়ে যায়, মহাকর্ষ প্রাবল্যের একক এইটা হয়ে যায়। কিন্তু আমরা কি জানি এটার একটা মানে অন্য একক আছে না? মহাকর্ষীয় প্রাবল্যের একক কি? মহাকর্ষীয় প্রাবল্যের একক হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু এফ বাই এম না? তাহলে কি নিউটন পার কেজিও এটার একক। বুঝা গেছে? কিন্তু এটাও হয়। কেন হয়? কারণ দেখো আমার ই এর ভ্যালুটা যদি আমরা এই যে ফর্মুলা আছে এটা অ্যাপ্লাই করি, তাহলে আমার ই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হয় না? তাহলে এই যে জিনিসটা সেটা আমাকে জি নির্দেশ করে না? তাহলে যখন জি নির্দেশ করে আমার জি ইজ ইকুয়াল টু ই। হ্যাঁ, এখন তোমাকে যদি প্রশ্ন করে যে কোন কন্ডিশনে জি ইজ ইকুয়াল টু ই হচ্ছে, এটা আমাকে বলো তো কেউ। জি ইজ ইকুয়াল টু ই আমাকে অনেকে প্রশ্ন করে অনলাইনে, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া বইয়ে এক জায়গায় মেডিকেলের সময় জিজ্ঞেস করছে যে ভাইয়া এফ ইজ ইকুয়াল টু ই এটা কেন লিখে, আবার যে এক জায়গায় লিখছি যে ই এর ফর্মুলা হচ্ছে এইটা, তাহলে এফ ইজ ইকুয়াল টু ই কেন হইলো, আবার এফ জি ইজ ইকুয়াল টু ই কেন হইলো? তোমরা বুঝো এটা? আমি যে বললাম এখন এটা বুঝছো? জি জি ইজ ইকুয়াল টু ই কেন হইলো, কোন কন্ডিশনে হইলো বলো তো? বা এফ ইজ ভাইয়া ইকুয়াল টু ই ভূপৃষ্ঠে। কখন হয়? না, ভূপৃষ্ঠ না। কখন হবে? যখন আমার ই আসলে কি বলতো? আমরা গতদিন পড়ছি না যে ই হচ্ছে কোন একটা পয়েন্টে, একক পয়েন্টে, ঠিক আছে, টেস্ট চার্জ 1 কুলম্ব চার্জ আমি গতদিন পড়াইছি, যে টেস্ট চার্জ ইজ ইকুয়াল টু কি আমার 1 কুলম্ব, পজিটিভ 1 কুলম্ব চার্জ আমি ধরে নিই টেস্ট চার্জ, ঠিক আছে? কোন একটা আমার ফিল্ড আছে যেটা হচ্ছে আমার এই কিউ চার্জের কারণে উৎপন্ন হয়েছে। এখন ওই কিউ পয়েন্টে আমি 1 কুলম্ব একটা চার্জ রেখে দেখবো যে এটার উপর প্রভাবটা কিরকম। ঠিক আছে? তার মানে এই কিউ এর কারণে এখানে কি পরিমাণ বল যাচ্ছে। তাহলে কিউ 1 কুলম্বের জন্য যদি এফ পরিমাণ বল যায়, তাহলে এখানে যদি আমি কিউ কুলম্ব রাখি তাহলে আমার কি পরিমাণ বল যাবে? কিউ এফ, তাই না? তাহলে ই ইজ ইকুয়াল টু কিউ এফ এরকম হচ্ছিল। তাহলে সেম ভাবে এটাও যে আমি এই মহাকর্ষীয় বলটা ডিনোট করি যে আমার ক্ষেত্রের মধ্যে কোন একটা জায়গায় যদি আমি এক একক বল রাখি, তাহলে সেটা এফ বল অনুভব করবে, তাই না? তাহলে আমি যদি এম বল রাখি তাহলে সে কি রকম বল প্রয়োগ করবে? এফ এম। তাহলে একক বলের কন্ডিশনে আমার ই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ভর, একক ভরের কন্ডিশনে আমার ই ইজ ইকুয়াল টু এফ হচ্ছে। অনুরূপভাবে এটাও যে আমার একক বল যখন আমি ইউজ করতেছি তখন হচ্ছে কি, সরি, একক ভরের বস্তু যখন আমি ইউজ করতেছি তখন হচ্ছে আমার কি, আমার এই কন্ডিশন দুইটা জাস্টিফাই হচ্ছে।
ব্যাপার বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা লিফটের ক্ষেত্রে তোমাকে দেখাইছি তোমাদেরকে যে লিফটের ক্ষেত্রে আমাদের কি কি হয়। তো এই চ্যাপ্টারে আর তেমন কিছু নেই। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, সরি, সরি, আমি বিভবের যে বলি নাই এখানে, না? এই তো বিভবের ভ্যালুটা আমাদের এখানে একটু জানতে হবে, যে বিভবটা বলি নাই। এই তো বিভব। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে আমাদের এই দেখো, সর্বনিম্ন বিষুব অঞ্চলে সর্বনিম্ন, কেন্দ্রে 0, এখানে সর্বোচ্চ। ঠিক আছে? এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ সরি, ইয়াটা শেষ, তাই না? এই নিয়ে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা কারো? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, চলো তো শুরু করব। চলতরিৎ পড়বো না এখন। তাহলে কি পড়বা? সেমিকন্ডাক্টর পড়াই? জি ভাইয়া পড়ান। জি মামা। সেমিকন্ডাক্টরটা সোজা আছে। মানে চলো তুমি যদি পড়তে না চাও, সেমিকন্ডাক্টর পড়ো। তাহলে সেমিকন্ডাক্টরটা শুরু করি, কারণ নাহলে পিছাই যাব। আমি লাস্টের দিকে, ধরো যে আমার আজকে কয় নাম্বার ক্লাস, আজকে 7 নাম্বার ক্লাস চলে। আমার 2টার মতো ক্লাস হইলে ফিজিক্সটা আমি পুরোপুরি গুছাইয়া যাবে, আমার মানে ফিজিক্সটা শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে একটু মানে ম্যাথটা দেখাইতে পারবো, তখন হচ্ছে তোমাদেরকে আমি ইয়াটা আমি রিভিশনের মধ্যে রাখতে পারবো। ফিজিক্সটা আমি তোমাদেরকে রিভিশনের মধ্যে রাখলাম, ম্যাথটা পড়াইলাম। তাই না? ভালো হবে না? আচ্ছা, জি মামা। এখন সেমিকন্ডাক্টরের তোমরা বেসিক গুলা হয়তো বা জানো কিনা আমি জানি না। আমি হালকা পাতলা দেখাবো। ঠিক আছে? তোমরা পি টাইপ এন টাইপ, আমরা ডায়োড পড়ছি না? পি টাইপ এন টাইপ ডায়োড, তাই না? আচ্ছা, আমাকে তোমরা আমি জাস্ট সিম্পলি কিছু জিনিস বলি। ঠিক আছে? পি টাইপ এন টাইপ ডায়োড, তাই না? এটা হচ্ছে পি হয়, এটা হচ্ছে এন হয়, এটাই তো ডায়োড হয়, তাই না? এখন তোমরা আমাকে বলো তো, পি তে কি পরিমাণ মানে কোন চার্জটা বেশি থাকে, প্লাস নাকি মাইনাস? এখানে ধরো যে এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে? পি তে প্লাস বেশি থাকে না মাইনাস বেশি থাকে, মানে আমি বলতে চাচ্ছি যে পজিটিভ বেশি থাকে। হোল বেশি থাকে। আচ্ছা, এখন আর এটাতে কি বেশি থাকে? প্লাস, সরি, মাইনাস বেশি থাকে, তাই না? এন টাইপে। আচ্ছা, আমি মাইনাস বেশি দিলাম। এখন এখানে ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়? যখন আমি সম্মুখ বায়াসে দিব, তখন ইলেকট্রনের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে বলো তো? লাইক এই দিকে হবে, নাকি ক্লকওয়াইজ হবে, নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ না? তুমি বলো, বাকিরা। ক্লকওয়াইজ কোনটা? ক্লকওয়াইজ হচ্ছে এইটা, হ্যাঁ। তাহলে আমার ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে? আমার এইটা হবে হচ্ছে, না, ক্লকওয়াইজ হবে না। আমার ইলেকট্রনের ফ্লোটা হবে হচ্ছে এই দিক থেকে এই দিকে। ইলেকট্রনের ফ্লো, আমার কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই দিক থেকে এই দিকে, ক্লকওয়াইজ। বুঝতে পারছো? জি ভাইয়া। মামা এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমি বলতেছি যে আমি এটা ইলাবোরেটলি বলি, যে আমার পি টাইপ আর এন টাইপ যখন থাকে, ওদের তো একটা ডিপ্লেশন লেয়ার থাকে। এখানে আমার পজিটিভ আয়ন বেশি হয়, এটাতে হচ্ছে আমার নেগেটিভ আয়ন বেশি হয়। এখন কেন বেশি হয় এগুলো হচ্ছে অনেক মানে অনেক ডিপের কথাবার্তা। তো ওগুলা ওইটা নিতে গেলে আমার একটা ক্লাস লাগে। তো আমি ওইটা না বলি, জাস্ট হচ্ছে মনে রাখো যে প্রি টাইপ। কিন্তু তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এখানে শুধু হোল যে আছে ব্যাপারটা এমন না। এখানে আমাদের, তোমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার এই জিনিসগুলোর নাম শুনছো? জি মামা। হুম, হ্যাঁ। তাইলে তো কি বলে, আমাদের পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? প্লাস।
আর মাইনরিটি হচ্ছে মাইনাস। এখন মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে এই যে পি টাইপ আছে সেখানে আমার যেমন হোল থাকবে এবং হোলের পরিমাণটা বেশি হবে, সেই জন্য আমরা তাকে কি বলি, মেজরিটি চার্জ ক্যারিয়ার বলি। এখন কেন মেজরিটি চার্জ ক্যারিয়ার বেশি হয়, কারণ আমরা এখানে ওই তো ট্রি যদি ইউজ করি তো একটা হচ্ছে আমার হোল ক্রিয়েট হয়, এই আমি জাস্ট সিম্পল কনসেপ্ট বললাম। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার এখানে কম থাকে কিন্তু থাকে, ঠিক আছে, কম থাকে কিন্তু মাইনরিটি থাকে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে আমরা হচ্ছে কারেন্ট প্রবাহ বলি, কিন্তু মাইনরিটি দিয়েও কিন্তু একটা কি কারেন্ট ফ্লো হয়, বুঝা গেছে? মাইনরিটি চার্জ দিয়েও কিন্তু একটা কারেন্ট ফ্লো হয়, কিন্তু সেটা হচ্ছে অনেক কম। বুঝা গেছে নাকি বুঝা নাই? মেজরিটি দিয়েও কারেন্ট ফ্লো বুঝতে হবে পারছি। কিন্তু মাইনরিটি দিয়েও হবে, কিন্তু যেমন এই চিত্রটা দেখো, আমি যদি এখন একটা বায়াস দিই, আমি একটা সম্মুখ বায়াস দিছি, তাই না? আমার কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এরকম করে ফ্লো হবে, তাই না? আমার ইলেকট্রনটা আবার ফ্লো হবে কোন দিকে, বিপরীত দিকে, এই তো এই দিকে হবে, তাই না? এখন ইলেকট্রনটা কিসের ফ্লো নিলাম আমি, অবশ্যই আমি কিসের, মেজরিটি চার্জ ক্যারিয়ারের ফ্লো নিছি, তাই না? এখন মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ফ্লোটা উল্টা দিকে হয়, বুঝতে পারছো? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ফ্লোটা কোন দিকে হবে, উল্টা দিকে হবে। জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসি, এই জিনিসটা বুঝছো, এই কনসেপ্ট গুলা এন টাইপের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলোর উল্টাগুলা হয়। এখানে আমি পঞ্চ যদি ইউজ করি তার মানে হচ্ছে কি এখানে আমার ইলেকট্রনটা বেশি, তাহলে পঞ্চ ইলেকট্রন মেজরিটি, মাইনরিটি কে আমার হোল। আবার কি আমার হোল দ্বারা আমি কি একটা ছোট মানে ছোট পরিমাণের কারেন্ট ফ্লো যায় এবং মেজরিটি চার্জ দিয়ে বেশি যায়। তারপরে এখানে ডিপ্লেশন লেয়ার কোথায় বেশি হয়, বিমুখী বায়াসে। আর ইয়া বায়াসে কি সম্মুখ বায়াসে আমার ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়, ডিপ্লেশন লেয়ারটা আমার আচ্ছা ডিপ্লেশন লেয়ার নেই এইটুকুই। তাহলে দেখো এখানে আমাদের যে পরিবাহী পদার্থগুলো আছে কন্ডাক্টর, তাই না? এখানে আমাদের কন্ডাক্টরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তো আর মানে তেমন পড়ানো বোঝানোর কিছু নাই, এখানে জাস্ট হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখতে হবে। এনার্জি গ্যাপটা কত, এনার্জি লেভেলের, ঠিক আছে? এনার্জি গ্যাপটা মানে কি বুঝাচ্ছে বলো তো? এই তো আমরা এনার্জি গ্যাপটা মানে হচ্ছে বুঝাই যে আমরা, তোমরা হয়তো বা জানো যে এটা হচ্ছে আমাদের, ধরো যে কি বলে, এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর, এটা হচ্ছে এনার্জি গ্যাপ, আর এটা হচ্ছে আমাদের যেই স্তরের ইলেকট্রন থাকলে ও হচ্ছে কি পরিবাহী হইতে পারে। কিন্তু আমাদের যে ইয়াটা আছে মানে পরিবাহী আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা ওভারল্যাপ করে ফেলে, বুঝছো? তো যার কারণে ওদের এনার্জি গ্যাপটা পুরো জিরো হয়ে যায়, মানে যে এই গ্যাপটা ওদের থাকে না। এটা থাকে হচ্ছে কাদের, আমাদের অপরিবাহের, এবং অপরিবাহের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, ঠিক আছে? কিন্তু আমাদের যে সেমিকন্ডাক্টর আছে ওদের এই জিনিসটা কম হয়, যেটা আমি যদি টেম্পারেচার বাড়াই দিই বা হচ্ছে আমি কোনো একটা মেকানিজমের মাধ্যমে এই গ্যাপটা, এই যে ইলেকট্রন গুলো আছে এই স্তরের ইলেকট্রন গুলোকে ধুম করে এখানে যদি পাঠিয়ে দিতে পারি, তাহলে তখনই হচ্ছে কি ও অর্ধ পরিবাহী থেকে, সরি অপরিবাহী থেকে পরিবাহী হয়ে যায়। এই ধরনের বস্তুকে আমরা কি বলি, অর্ধ পরিবাহী বলি। এই দেখো ওর এনার্জি গ্যাপটা খুবই কম, বুঝতে পারছো? এখানে এখন তোমাকে পড়তে হবে যে জার্মেনিয়ামের কত আর সিলিকনের কত, বুঝতে পারছো? তারপরে এই যে তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে কি ঋণাত্মক, আর এদের হচ্ছে কি তাপমাত্রা গুণাঙ্ক ধনাত্মক, বুঝা গেছে? তারপর এই দেখো এর এনার্জি গ্যাপ হচ্ছে কত, 6 ভোল্টের বেশি, মানে অনেক বেশি। তাপ বাড়াইলে রোধ বাড়ে, এটার হচ্ছে কি তাপ বাড়াইলে রোধ কমে, এটার হচ্ছে কি তাপ বাড়াইলে রোধ বাড়ে। সেমিকন্ডাক্টর হচ্ছে জাস্ট হচ্ছে কি ভিন্ন, তাপ বাড়াইলে রোধ কমে। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। বাকিরা জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি দেখি, তারপরে
এই তো জার্মানিয়াম আর সিলিকন দিছে। তো আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে আপেক্ষিক রোধ মানে এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখবা। এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ জাস্ট ২-৩ টা ফর্মুলা আছে। ওই ২-৩ টা ফর্মুলা দেখাই দিচ্ছি। ঠিক আছে? তারপরে দেখো। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের পি টাইপে কি আসে? এই দেখো পি টাইপ এন টাইপ এখানে বলছে যে চার্জ ক্যারিয়ার কি হোল। কিন্তু অবশ্যই কি এটা মেজরিটি, ঠিক আছে? মেজরিটি। কিন্তু মাইনরিটি কি ইলেকট্রন, ঠিক আছে? এগুলো মনে রাখবা যে আমাদের কত ১৩ গ্রুপ ১৩, ঠিক আছে? আর এটা হচ্ছে গ্রুপ ১৫। তারপর হচ্ছে পিএন জাংশনের যে বৈশিষ্ট্যগুলো এই দেখো প্রারম্ভিক বিভব, ঠিক আছে? মানে এটাকে বলে হচ্ছে কি বায়াসিং ভোল্টেজ বলে, ঠিক আছে? বায়াসিং ভোল্টেজ বলে। প্রারম্ভিক বিভব যেটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ মানে হচ্ছে ওই ম্যাটেরিয়ালের কারণে এই পরিমাণ জিনিসটা হচ্ছে লস হয়, ঠিক আছে? এনার্জিটা লস হয়। তো এটা হচ্ছে সম্মুখ বায়াস, রিভার্স বায়াস। সম্মুখ বায়াস কি বলতো? পি টাইপ সম্মুখ বায়াসটা কি কেউ মানে সম্মুখ বায়াস বিপরীত বায়াস এটা কেউ জিজ্ঞেস করতেছ না, সেজন্য আমি বলতেছি না। তোমরা এই দেখছো জিজ্ঞাসা না করলে আমি বলিও না। এই দেখো আমি তোমাদেরকে বলি যে সম্মুখ, আচ্ছা কেউ আমাকে বলো তো সম্মুখ বায়াস কি আর পশ্চাৎ বায়াস কি বা বিমুখী বায়াস কি? কেউ বলো, ইভা বলো। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে হচ্ছে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করা হয় হুম। আর এন এর সাথে নেগেটিভ প্রান্তকে। হ্যাঁ, এই তো পারছো। ঠিক আছে? আর হচ্ছে রিভার্স বায়াসে উল্টা। হ্যাঁ, রিভার্স বায়াসে উল্টা। এই তো। আমি তো তোমরা মেডিকেল প্রিপারেশন নিছো তো তার থিওরিটিক্যাল জিনিস নিয়ে আমি তোমাদের প্রতি কনফিডেন্ট খুব। তো আর জিজ্ঞাসা করতেছি না। এই দেখো, এই চ্যাপ্টার থেকে যদি একটা ম্যাথ আসে সেটা এই ম্যাথটা আসবে। এই তো। এই টাইপের ম্যাথ আসবে যে তোমাকে বিভব পার্থক্য দেয়া থাকবে, রোধ দেয়া থাকবে, ইয়া বের করতে বলবে, কারেন্ট বের করতে বলবে, ঠিক আছে? তারপরে এই টাইপের ম্যাথ আসার পসিবিলিটি হালকা কম, তাও আসতে পারে যে এখানে তোমাকে বলছে বর্তমানে ৩টা ডায়োড আছে, হ্যাঁ? এখন তোমাদেরকে অবশ্যই এই দেখো সিলিকনের ডায়োড, হ্যাঁ? এখানে দেখো সিলিকনের 0.7 ভোল্ট দিছে না? এখন একেকটা ডায়োড, ঠিক আছে? এখানে যদি ৩টা ডায়োড থাকে আমার 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট এখানে কি লস হবে? সাপোজ তুমি একটা ব্যাটারি লাগাইছো, ঠিক আছে? একটা ব্যাটারি লাগাইছো ১০ ভোল্টের। এখানে একটা ধরো যে ২ ওহমের কারেন্ট আছে। তাহলে তোমার অবশ্যই কি হবে? এটার মধ্যে যদি তোমার কারেন্ট প্রবাহটা বের করতে বলে, তাহলে এটার কারেন্ট প্রবাহ কত হবে কেউ বলতে পারবা? অবশ্যই কি হবে যে তোমার এখানে গিয়ে একবার ভোল্টেজ ড্রপ হবে। তাহলে কি এখানে 9.3 হয়ে গেল, আবার এখানে গিয়ে আবার ড্রপ হবে। তাহলে এখানে কি হয়ে গেল? 8.6 হয়ে গেল। তাহলে আমাদের কি টোটাল এটার মধ্যে আমার দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য হচ্ছে 8.6 ডিভাইডেড বাই কি 2 ইজ ইকুয়াল টু আমার আই। তার মানে হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু 4.3 অ্যাম্পিয়ার। কথা বুঝা গেছে? মানে ডায়োড যদি থাকে এবং তোমাকে যদি ডায়োডটা বলে দেয় যে সিলিকনের নাকি জার্মেনিয়ামের, তাহলে ওইটার যদি এটা বলে দেয় তার মানে অবশ্যই এখানে তোমাকে কি এই জার্মেনিয়ামের জন্য 1.1 ভোল্ট আর হচ্ছে সিলিকনের জন্য 0.7 ভোল্ট এটা ইউজ করার জন্যই তোমাকে বলে দিবে। কথা বুঝা গেছে? যেমন এখানে হচ্ছে বলে দেয় নাই, ঠিক আছে? এখানে বলছে যে সবগুলার হচ্ছে ভোল্টেজটা সেম মনে হয়, রেটিং হলো ভোল্টেজ, এই দেখো ভোল্টেজটা সেম বলে দিছে। তো এখানে সেই জন্য আর করে নাই। কিন্তু এই যে সেম সিনারিওতে যদি তোমাকে বলতো যে Z1 হচ্ছে আমার সিলিকন, তারপর Z2 হচ্ছে আমার জার্মেনিয়াম, আমার Z1 হচ্ছে আমার সিলিকন, তখন কি করতা? বুঝছো? বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই টাইপের দেখো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, আশা করি পারবা, প্যারা হবে না। আম, তারপরে এই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে জাংশন ডায়োড হিসেবে কি ডায়োড হিসেবে কাজ করে? সাধারণত জাংশন ডায়োড কি হিসেবে কাজ করে? রেকটিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে? এক্সট্রিনসিক এগুলো দেখবা। থিওরিটিক্যাল ডিপ্লেশন লেয়ার নিয়ে দিছে। এটা কি ডিপ্লেশন লেয়ার? যে জাহাঙ্গীরনগর আসছে, ডিইউতে আসে নাই। তো একবার রিডিং করে নিবা এই পোর্শনটা, ঠিক আছে? ট্রানজিস্টর, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাকে বাইপোলার ট্রানজিস্টর আছে। এখান থেকে ট্রানজিস্টর থেকে তেমন বেশি কিছু আসবে না। ট্রানজিস্টর থেকে আসবে হচ্ছে এই তো এই দুইটা ফর্মুলা, ঠিক আছে? ট্রানজিস্টরের থিওরি, এখান থেকে থিওরি গুলো পড়বা, ঠিক আছে? থিওরি গুলো পড়বা প্লাস হচ্ছে আমার এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই চারটা ফর্মুলা আমার জন্য ইম্পর্টেন্ট। যেমন লাভ, ঠিক আছে? লাভ, সরি প্রবাহ লাভ মানে হচ্ছে কি আমার কমন এমিটার ডিভাইডেড, সরি কি
কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই কি এমিটার কারেন্ট। আমাদের এখানে তো আমরা আঁকি তাই না, যে আমাদের একটা কালেক্টর থাকে, কালেক্টরের বৈশিষ্ট্যগুলো মনে আছে যে কালেক্টর একটু বড় হয় তাই না, সাইজে একটু বড় হয় এবং কি কম ডোপিত হয় তাই না, এই বৈশিষ্ট্যগুলো মনে আছে সবার? হ্যালো, বৈশিষ্ট্যগুলো একবার পড়া লাগবে। বৈশিষ্ট্যগুলো পড়ে নিও ঠিক আছে। যে আমাদের যে কি বলবো কিসের জানি বৈশিষ্ট্য বলছিলাম আমি তো ভুলে গেলাম, যে ট্রানজিস্টরের, ঠিক আছে, ট্রানজিস্টরের বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবা, যে আমাদের কালেক্টর এটার বৈশিষ্ট্যটা কি। তারপর হচ্ছে এখানে দেখবা যে ওদের যখন সাইজ ম্যাটার করে, সাইজের ক্ষেত্রে কালেক্টরের সাইজটা বড় থাকে, বেসের সাইজ হচ্ছে সেকেন্ড, আর মোস্ট প্রবাবলি আমার এটা কিন্তু শিওর না ঠিক আছে, আমি যতটুকু আমার মনে আছে, আমি বই সামনে নাই তো, কালেক্টরেরটা সব থেকে বড় হয় এটা হয়। কিন্তু আমাদের ডোপায়ন যখন ডোপিং করি, ডোপিং কি বলতো, ওই ভেজাল মিশ্রণ করা ঠিক আছে, তখন হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি কিসে জানি কালেক্টরে সব থেকে কম ডোপায়ন করা হয় ঠিক আছে। এই যে ইয়াগুলো আছে সেগুলো একটু দেখে নিবা, থিওরি গুলো আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে এই দেখো আলফা দেয়া থাকবে তোমাকে, কি এটার ভ্যালু দিয়ে আছে 1, বিটা বের করতে বলছে। তাহলে তোমার এখান থেকে আলফার ভ্যালু দিয়ে তুমি বিটা বের করে ফেলতে পারলা। তারপর আবার আলফা দিয়ে নরমালি এই টাইপের যে ম্যাথ গুলো আছে এখানে, এই ফর্মুলা গুলো আমার ইম্পর্টেন্ট, আমি এখানে দাগাই উল্টাপাল্টা করে ফেলছি। তো এই যে ফর্মুলা আমার আলফা ইজ ইকুয়াল টু কি, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কালেক্টর কারেন্ট ডিভাইড বাই হচ্ছে আমার ইমিটার কারেন্ট, এবং এই যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই 1 এর থেকে নিচে হবে ঠিক আছে। তার মানে আলফার ভ্যালুটা অবশ্যই 0.95 0.99 এই রেঞ্জে হয় ঠিক আছে। মানে কত হয় এটা ম্যাটার না, বাট হচ্ছে একের থেকে কম হবে। আর বিটার ভ্যালুটা অবশ্যই একের থেকে বেশি হয় ঠিক আছে। বেশি হয় মানে অনেক বেশি হয়। এটা হচ্ছে আমার প্রবাহ বিবর্ধন, কতটুকু আমি বিবর্জিত করতে পারছি আমার প্রবাহটাকে ঠিক আছে। তো এটা, তারপর হচ্ছে আমাদের আমার অ্যামিটারে যে কারেন্ট গুলো ঢোকে সেটা হচ্ছে আমার বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্টের সমান ঠিক আছে। টোটাল কারেন্টটা বেস কারেন্ট অ্যামিটারের থেকে বেসে যায় কালেক্টরে যায়। আর হচ্ছে এখানে আমার অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়, আর এই বিবর্ধনের ফর্মুলা গুলা ঠিক আছে, এই জিনিসগুলো আমার থেকে আসবে। আর এই নাম্বার সিস্টেমটা অত বেশি আহামরি ইয়া কিছু না। নাম্বার সিস্টেমে হচ্ছে ওই তো কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, বাইনারি থেকে আহ কি বলে একটা সংখ্যাকে বাইনারিতে ডিভিশন করা, এই টাইপের ছোট ছোট জিনিসগুলা। কিন্তু এখান থেকে যে মেইন জিনিসটা পড়বা, কনভার্সনের থেকে, কনভার্সন একবার দুইবার দেখছিলাম আসছে ঠিক আছে, গেট গুলা পড়বা ঠিক আছে, গেট গুলার যে থিওরি গুলো আছে সেই থিওরি গুলো পড়বা ঠিক আছে, গেট গুলার থিওরি পড়বা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখানে গেট গুলো তোমাদেরকে কি কি গেট আসে বলো তো, লজিক গেট গুলা মনে আছে? এন্ড গেট কি বলে তোমারে? এন্ড গেট বলে হচ্ছে এ ডট বি তাই না? অর গেট কি বলে? এ প্লাস বি। তারপর হচ্ছে নট গেট কি বলে? এগুলো হচ্ছে কি গেট আমার? মৌলিক গেট তাই না? তারপর হচ্ছে যৌগিক গেট কোনগুলা? নর, ন্যান্ড, এগুলো কি গেট আমার? যৌগিক গেট। আর আমার সার্বজনীন গেট কোনগুলা বলো তো? এক্সঅর, ন্যান্ড গেট আর নর গেট। ন্যার গেট, নর গেট সার্বজনীন। আচ্ছা ন্যান্ড আর নর গেট হলো সার্বজনীন গেট। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ভুল লিখছি। তাহলে যৌগিক গেট কোনগুলা? সার্বজনীন। এক্সঅর, নর। হ্যাঁ, এক্সঅর ওইটা, তাহলে আমি এখানে ভুল লিখছি আর কি। যাই হোক, এক্স নর ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমার কি যৌগিক গেট ঠিক আছে। তো আমাদের এগুলোর ট্রুথ টেবিল গুলো আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে ঠিক আছে। এগুলোর ট্রুথ টেবিল গুলা এখান থেকে আমাদের কি করতে হবে, এদের আউটপুটটা কিরকম আসে সেটা আমাকে জানতে হবে। আউটপুট প্লাস হচ্ছে ট্রুথ টেবিল ঠিক আছে, ট্রুথ টেবিল গুলা। ক্লিয়ার? এই চ্যাপ্টারে আর তেমন কিছু না, এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম হচ্ছে আমার থিওরি বেসড পড়ালেখা। ক্লিয়ার? জি মামা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ইভা?
না ভাইয়া। আচ্ছা, তোমাদের বৃত্ত পড়ছো? ইভা বৃত্ত পড়ছো? ইভা জি ভাইয়া। বৃত্ত পড়ছো? না ভাইয়া, বৃত্ত ধরিনি এখনো। আহারে, তোমার তো পরীক্ষা চলে আসতেছে, কখন ধরবা কালকে বলো? একটু মানে এক্সাম ছিল তো ফিজিক্সের, মানে ওটার জন্য পড়তেছিলাম আজকে। তোমার তো ম্যাথ, ম্যাথ এইচএসসি তে ভালোভাবে পড়ছিলা? হ্যাঁ? হ্যাঁ মোটামুটি। তো ম্যাথ তো করতেছো না, আমার তো তোমাদের ম্যাথ নিয়ে টেনশন লাগছে। ম্যাথ দাগাবা না? ম্যাথ তো দাগাবা মনে হয়। জি ভাইয়া, দাগাবো। তাহলে একটু ম্যাথ তো প্র্যাকটিস করতে হবে। আর মাত্র কয়টা দিন আছে? 12টা দিন আছে। এখন ম্যাথে একটু ফোকাস করিও, ঠিক আছে? ম্যাথটাতে তো একটু রেগুলার প্র্যাকটিস করতে হবে। মন, তোমার কি খবর? হ্যালো, মন, তোমার কি খবর? ফিজিক্সে করছে। তোমরাও ফিজিক্সে? এই তোমাদেরকে আমি আজকে থেকে, তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা কথা কেন শুনতেছো না বলো তো? ভাইরুস, তোমার কি খবর? বললাম তো ফিজিক্সে পড়তেছিলাম আজকে। বৃত্ত পড়ো নাই? না ভাইয়া। কেন তোমরা পড়তেছো না কেন? এই তোমাদের কাজ হচ্ছে তোমরা এই আগামী 10 দিনে আমাকে 10টা চ্যাপ্টার ম্যাথ শেষ করবা। ফিজিক্স পড়ো আর না পড়ো আমি এটা জানি না। তোমরা আমাকে আগামী 10 দিনে আমার হচ্ছে কি ম্যাথ আমি শেষ করা চাই। তোমরা ফিজিক্স হচ্ছে আজকে আমার শেষ হয়ে গেছে, আর 2-1টা ক্লাস লাগবে। এখন তোমরা এই 10 দিন মেইন প্রায়োরিটি ম্যাথে দিবা। বুঝে গেছে? তোমরা বায়োলজি পারো, তোমরা কেমিস্ট্রি পারো, ঠিক আছে? কেমিস্ট্রি জাস্ট হচ্ছে হালকা কোয়েশ্চেন ব্যাংক থেকে ম্যাথ টাইপ যেগুলো আছে ওগুলো হালকা দেখবা, দ্যাটস ইট। যদি নাও দেখো তাও তোমার 10টা কমন পড়বে। কিন্তু তোমরা হচ্ছে ফিজিক্স যেগুলো করতেছো, আশা করি ফিজিক্সে মোটামুটি এই কয়দিন তোমরা টানা ফিজিক্স পড়ছো, আমার কাছেও ফিজিক্স পড়ছো, নিজেরাও হয়তো বা টাইম দিছো। আমি তোমাদের কাছে কথা থেকে যা বুঝতেছি যে ফিজিক্সে তোমরা টাইম দিছো এই 10টা দিন, ঠিক আছে? তোমাদের মেডিকেল পরীক্ষা রেজাল্ট দিছে 17 তারিখ, 17 থেকে আজকে হচ্ছে 31 তারিখ। অনেকটা হিউজ টাইম তোমরা ফিজিক্সে ইনভেস্ট করে ফেলছো। এখন ফিজিক্সে ইনভেস্ট করার মতো তেমন সময় নেই। এখন তোমাদের এই যে কয়টা আছে নিচে, নেক্সট হচ্ছে 10 থেকে 12টা দিন আছে। এই 10 থেকে 12টা দিন তোমরা একদম ডেডিকেটেডলি ম্যাথে দিতে হবে। ডেইলি ম্যাথে 6 থেকে 7 ঘন্টা করে ম্যাথে দাও। বুঝতে পারছো? মুন, ইভা, ফাইরুজ। না, আমার মিটিংটা এখন শেষ হয়ে যাবে। আপনি কি আবার লিংক দিবেন? না, আমি আর লিংক দিব না, আজকে শেষ এখানে। ফাইরুজ, মুন, কথা বুঝতেছো জি কি ভাইয়া। বলছি? জি ভাইয়া। কালকে থেকে কালকে পরীক্ষা দিয়ে